বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি, মত পার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন দু দলের নেতারা। এটা যার যার চিন্তার মুক্ত চর্চা এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর। সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো। নিজের ভুল যদি নিজে না ধরতে পারি, অন্যজন ধরিয়ে দেয়, সেটাকে তো আমরা স্বাগত জানাই। প্রশাসন দোষণমুক্ত করার হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের, তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত। ডেঙ্গু আতঙ্কে আরেক দুশ্চিন্তা চিকুনগুনিয়া, শনাক্ত না হওয়ায় জানা যাচ্ছে না প্রকৃত সংখ্যা, সচেতন হওয়ার তাগিদ। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়া চালের বাজারে অস্থিরতা, সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা, দাম কম থাকার দাবি মিল মালিকদের। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আতঙ্ক সাইজুদ্দিন, নানা অপকর্মের পরও ধরাছোঁয়ার বাইরে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির। এবং মালদ্বীপের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নি পরীক্ষা, প্রথম ম্যাচের হতাশা ভুলতে চান ক্যাবরেরা, বছরের শেষ ম্যাচ রাঙানোর লক্ষ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। দেশের রাজনীতিতে 25 বছরের মিত্রতা বিএনপি ও জামায়াতের মধ্যে। বিরোধী দলের রাজপথের আন্দোলন থেকে শুরু করে জোটবদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন, বলা চলে সব ক্ষেত্রেই মতানৈক্য ছিল দল দুটির। তবে 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুই দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সম্পর্কে ফাটলের বার্তা মেলে। তবে এ মত পার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসাবেই দেখছেন নেতারা। আর বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও নিজেদের স্বার্থেই সম্পর্ক নষ্ট করবে না বিএনপি জামায়াত। সাহিদুজ্জামান সাকিবের বিশেষ রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ। স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয় আওয়ামী লীগ হারিয়েছে সামনে আসার নৈতিক অবস্থানও। এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে খানিকটা বিপরীতমুখী অবস্থানে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি জামাত। বিভিন্ন সময়ে দুদলের শীর্ষ নেতাদের বক্তব্যে প্রকাশ্য মতবিরোধ দেখা গেছে। আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপি ও জামায়াতের বিপরীতমুখী অবস্থান দুদলের বিরোধকে আরো স্পষ্ট করেছে। দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। তবে নেতারা বলছেন, বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। বিভিন্ন ইস্যুতে মত পার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন তারা। এটা যার যার চিন্তার মুক্ত চর্চা এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর। বিএনপিও যদি আমাদের কিছু সমালোচনা সঙ্গত কারণে করে, এটার গুরুত্ব আমাদের দেওয়া উচিত। আমরাও যদি কোনো সঙ্গত পয়েন্টে তাদের দৃষ্টি আকর্ষণ করি, আশা করি তারাও সেই গুরুত্ব দেবেন। সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো। নিজের ভুল যদি নিজে না ধরতে পারি, অন্যজন ধরিয়ে দেয়, সেটাকে তো আমরা স্বাগত জানাই। রাজনীতির মাঠে দুটি দলের আলাদা লক্ষ্য উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয় বলেও মনে করেন নেতারা। দুই দলের আদর্শ এক নয়, কিন্তু দেশের স্বার্থে স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আমরা অন্যদের সাথে কাজ করেছি। তাদের চলাচলের পথে বা যাতায়াতের পথে যে স্বাধীনতা, সেটাকে আমরা রুদ্ধ করতে চাইনি। এই জন্যই জামাত ইসলামী যে পথে এগুতে চায়, আমরা তাতে সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি কোনোটাই এই মুহূর্তে প্রকাশ করার মতো কোনো অবস্থা হয়নি। আর বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও নিজেদের স্বার্থেই সম্পর্ক অটুট রাখবে বিএনপি জামাত। বিএনপিরও কিন্তু জামাতের প্রয়োজন, কারণ এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে বিএনপি কিন্তু কঠিন আন্দোলন যাবে না। তার একটা প্রেশার উপর রাখছে যে তোমরা নির্বাচনটা দেওয়ার ব্যবস্থা করো, কারণ তাদের একটা ভয় আছে। কোন ভয়? ওই যে -2 একটা ভয়, এই ভয়টা আছে তাদের। ফলশ্রুতিতে জামাতকে অনেক দূরেও সরাতে চাচ্ছে না। জাতীয় স্বার্থে মৌলিক ইস্যুগুলোতে বিএনপি জামায়াত এক না থাকলে পতিত আওয়ামী লীগ সুযোগ নেবে বলে মনে করেন বিশ্লেষকরা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। একটি নির্দিষ্ট দলের ক্ষমতায় রাখার মাধ্যমে ভারত নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বলেছেন, পারস্পরিক সম্মান বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলে বাংলাদেশ ভারতের সম্পর্ক টিকে থাকবে। আর ৭১-এ আওয়ামী লীগের নেতারা যেভাবে নিজ স্বার্থে দেশ ছেড়ে পালিয়েছিল, ২৪-এর ৫ই আগস্টে একইভাবে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদন। ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আলোচনায় অংশ নিয়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে বিএনপি নেতারা বলেন, বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। লুটপাট চাঁদাবাজির সাথে জড়িতদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তারা। আপনারা যারা দুর্দিনে ছিলেন, পার্টি দুঃসময় ছিলেন, আপনাদেরকে আগামী দিন ইনশাআল্লাহ আমরা মূল্যায়ন করব। নব্য বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদেরকে হাতে ধরে তাদেরকে আইনের হাতে তুলে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্যসূচি পরিবর্তন করেও দেশের তরুণ সমাজকে বিপদগামী করতে পারেনি আওয়ামী লীগ, আর সে কারণেই ৫ আগস্ট হয়েছে। ৫ই আগস্ট ২০২৪ সালে সেই ১৬ বছরের ট্যাবলেট কোনো কাজে লাগে নাই। সিলেবাস বদল করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কোনো কাজে লাগে নাই। বিগত ৫ই আগস্ট আপনারা দেখেছেন যে স্বৈরাচারী সরকারের সর্বোচ্চ পদে যিনি আসীন ছিলেন, তিনি ঠিক সেদিন আবার সেই ১৯৭১ সালের মতোই কাপুরুষের মতো পালিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতিকে শীর্ষক আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আমাদের। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে। কাম আউট অফ দিস ইকোসিস্টেম, রিমুভ দিস বগিম্যান, রিমুভ দিস ন্যারেটিভ। দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে দক্ষিণ এশিয়ার নিজস্ব আঞ্চলিক সম্পর্ক গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার তাগিদও দেন তিনি। আমাদের বাইল্যাটারালিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিওনালিজম, মাল্টিল্যাটারালিজমে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রশাসনে এখনো ঘাপটি মেরে বসে আওয়ামী দোসররা, তাই প্রশাসনকে দোষর মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এজন্য তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ঢাকা অফিসার্স ক্লাব। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জনবিরোধী ও গণতন্ত্র হত্যাকারী পরিকল্পনা ছিল বিগত সরকারের। প্রশাসনের যে অবক্ষয় ঘটেছে তার প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদ সরকার। তাই প্রশাসনকে দোষরমুক্ত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এ সময় তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান করেন তিনি। বিগত সময়ে যে রাজনৈতিক সরকার ছিল, যে ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন। এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেগুলো বাস্তবায়ন করেছে। এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিক ভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে। ছাত্র জনতার শহীদদের আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে ২৪কে ধারণের আহ্বান আসিফ মাহমুদের। এ সময় রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেন তিনি। যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে
এবং এই গণ অভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমলাদের সর্বোচ্চ সততা দিয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গড়ার জন্য প্রশাসনের NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গুর ডামাডোলে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া। পরীক্ষায় বেশি টাকা, সব হাসপাতালে সুযোগ না থাকায় শনাক্ত হচ্ছে না এসব রোগী। তবে BSMMU এ সেরোটাইপ পরীক্ষায় মিলেছে চিকুনগুনিয়া পজিটিভ। একদিনের জ্বরে হাড়ে প্রচন্ড ব্যথায় কুঁকড়ে যাচ্ছেন আক্রান্তরা। দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়েছেন তারা। তবে পরীক্ষায় শনাক্ত না হওয়ায় অধিকাংশ রোগীকেই ভর্তি নিচ্ছে না হাসপাতালগুলো। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট। মহাখালীর TNT কলোনির আইরিন মাহমুদ কুঁকড়ে গেছেন মাত্র 2 দিনের জ্বরে। 100-র উপরে ওভার করতেছে আর কি। তা বলতেছে যে গিরাগাড়ি অনেক ব্যথা, মানে গা তো ব্যথা, গলাটোর ব্যথা আছে। DNCC ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ এলে ভর্তি না করেই ফেরত পাঠানো হয় তাকে। তবে প্রচণ্ড ব্যথায় হাঁটতে হচ্ছে অন্যের সাহায্য নিয়ে। একইভাবে জ্বরের সঙ্গে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত কড়াইল এলাকার এমদাদ সহ আরও অনেকেই। সবার NS1 টেস্টে ডেঙ্গু নেগেটিভ। মাথা দানা ব্যথা, শরীরে দুঃখ হয়, কিন্তু কাইলান বুমিয়ে শরীর ব্যথা। হঠাৎ করে আপনার শরীরে ব্যথা আসছে, তারপরে জ্বর আসা পড়ছে। ডেঙ্গু পজিটিভ না হওয়ায় এসব রোগীকে চিকিৎসকরা ভর্তি রাখছেন না হাসপাতালে। উপসর্গ অনুসারে প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে রোগীদের। ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়াটা হচ্ছে কিন্তু আমাদের ওই যে RT-PCR করতে দিতে পারছি না আমরা, যেহেতু তার জন্য ওটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ রোগীটা খরচের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে CBCটা একটু রিপিট করলে আমরা বুঝি যে এটা হয়তো ডেঙ্গু না, হয়তো আরেকটা ভাইরাল ফিভার বা চিকুনগুনিয়া তার হয়েছে, এটা বোঝা যায়। তবে প্রশ্ন থেকেই যায়, কেন এই দুর্বিষহ ব্যথা আর কোন রোগেই বা আক্রান্ত তারা? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই BSMMU হাসপাতালে। DNCC হাসপাতালের মতো একই উপসর্গ নিয়ে অপেক্ষায় রোগীরা। ভাইরোলজি বিভাগের সেরোটাইপ পরীক্ষায় চিকুনগুনিয়া পজিটিভ আসে তাদের। ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে নীরবে বাড়ছে চিকুনগুনিয়া। তবে এডিস মশাবাহিত এই রোগটি নিয়ে চিকিৎসকদের আরও সচেতন হবার তাগিদ বিশেষজ্ঞদের। তো এটা একটা আপনার নিশ্চিতকরণ পরীক্ষা, সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় যে বর্তমানে যে ডেঙ্গু আউটব্রেক চলছিল গত কয়েক মাস ধরে, সেটার সাথে এখন নতুনভাবে আমাদের মধ্যে চিকুনগুনিয়া সংক্রমণও আমাদের রোগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিছু ওষুধে জ্বর কমলেও দীর্ঘমেয়াদে ব্যথা থাকে চিকুনগুনিয়ার, তৈরি হয় নানা জটিলতা। চিকুনগুনিয়া জ্বরে দেখা যাচ্ছে যে জ্বর প্রচণ্ড হয়, কিন্তু ব্যথাটা হয় গিরা ফুলে যায়, এবং র্যাশটা সাধারণত জ্বরের কারো সাথেই উঠে, কারো 1-2 দিন পরেই দেখা যাচ্ছে র্যাশ উঠে গেছে, এবং বেশ চুলকানি হয় কারো ক্ষেত্রে। অন্যান্য উপসর্গও আছে। ডেঙ্গুতে যেমন প্ল্যাটেলেট কাউন্ট খুব শার্প ফল করে, অনেক কমে, কিন্তু চিকুনগুনিয়ার পেশেন্টদের অত প্ল্যাটেলেট কমে না। RT-PCR পরীক্ষা ছাড়া চিকুনগুনিয়া নির্ণয় করা সম্ভব নয়। সহজে শনাক্ত করতে না পারায় জানা যাচ্ছে না আক্রান্তের প্রকৃত সংখ্যাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়া চালের বাজারে কমেনি অস্থিরতা। নেই সরকারের চাল আমদানির ওপর শুল্ক ছাড়ের প্রভাবও, বরং চালের দাম কমার বদলে প্রকারভেদে মিলগেটে বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। আমনের ভরা মৌসুমেও চালের দাম না কমাকে মিল মালিকদের কারসাজি বলছেন ভোক্তারা। তবে মিল মালিকদের দাবি, ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমনের ভরা মৌসুমেও স্বস্তি ফেরেনি কুষ্টিয়ার চালের বাজারে। বিগত বছরগুলোতে ভরা মৌসুমে চালের দাম কমলেও এবছর তা একেবারেই ব্যতিক্রম। প্রকারভেদে কেজিতে চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। দাম নিয়ন্ত্রণে চাল আমদানির ওপর সরকারের শুল্ক ছাড়ের 1 মাস পেরিয়ে গেলেও তারও কোনো প্রভাব পড়েনি বাজারে। কুষ্টিয়ার বাজারগুলোতে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 71 টাকা কেজি দরে। কাজললতা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন, মিলগেট থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই বিক্রি করছেন বেশি দামে। আমদানিকৃত চাল বাজারে না আসলে কমবে না চালের দাম। সরকার যদি ভারত বা অন্য দেশ থেকে চাউল যদি এই মুহূর্তে আমদানি না করে,
চাউলের দাম কোনো রকমই কমার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। ধানের দাম বেশি হওয়ার কারণে মিলারই চালের দামটা, পুরাতন ধানের চালটা কমাচ্ছে না, যার ফলে মার্কেটেও কমছে না। এদিকে দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। সাধারণ মানুষ আমরা কিনতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই সরকারের কাছে দাবি এই সিন্ডিকেটটা ভাঙুক। নতুন ধান উঠছে, তা তো সম্ভব হয় না কোনার। এখন মনিটরিং করছে বাজার ঠিক আছে, ওনারা বাড়ায় গেলে পরে আবার সে একই রকম সিন্ডিকেট শুরু হয়ে যায়। তবে মিল মালিকদের দাবি ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম। ধানের দাম কমলেই আরও কমবে চালের দাম। আমরা এখন বেচতেছি ধরেন আপনার 68 টাকা কেজি 1 নম্বরটা, 2 নম্বরটা বেচতেছি আমরা 64 টাকা কেজি। আমাদের যেটা সিঁড়িভাগ আছে সেটা আমরা 64 টাকা কেজি বিক্রি করতেছি। চালে মিলালাদের কাছে কোনো সিন্ডিকেট নেই, কোনো ব্যবসার কোনো মিলালার সাথে কোনো মিলালা যোগাযোগ করে চাল বিক্রিও করে না বা বাজার বাড়ান কমানো করে না। এটা ধানের বাজার বাড়তি কমের সাথেই বাজার নিয়ন্ত্রণ থাকে। চালের বাজারের এমন অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কার্যকরী ভূমিকা পালনের তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মূর্তিমান আতঙ্ক সাইজুদ্দিন আহমেদ। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে জমি ও মার্কেট দখল, জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। আওয়ামী লীগের সময়েও লিয়াজু করে চালিয়েছেন অপরাধের সাম্রাজ্য। সাইজুদ্দিন ও তার বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকটি পরিবার। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর থানা এবং গাজীপুরের অস্থায়ী সেনা ক্যাম্পে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2004 সালে গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান স্বপন বক্সিকে হত্যা করে আলোচনায় আসেন সাইজুদ্দিন আহমেদ। পরে আওয়ামী লীগের সাথে আতাত করে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। 2022 সালে বিএনপির কালিয়াকৈর পৌর শাখার যুগ্ম সম্পাদক হন সাইজুদ্দিন। বিএনপি নেতাকর্মীরা নিপীড়নের শিকার হলেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে জমি ও ব্যবসা দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যান। 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। 6 আগস্ট চন্দ্রা সাহেবপাড়া এলাকায় তার নেতৃত্বে হামলা ও ব্যাপক ভাঙচুর হয়। ভুক্তভোগী জনির পরিবার 2 মাসেরও বেশি সময় বাড়ি ছাড়া। আমার বাসায় ভাঙচুর চালানো হয়। আমার বাসা থেকে টাকা পয়সা লুটপাট থেকে শুরু করে যাবতীয় স্বর্ণগণ্য যা আছে আমার বাসা থেকে লুটপাট করে আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে এরকম হুমকি প্রদান করে আমাকে। শফিপুর বাজারের আব্দুল কাদের সহ আরো 4 ব্যবসায়ী সাইজুদ্দিনের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ তুলেছেন। আনসার একাডেমির পাশে 32% জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়েছেন সাইজুদ্দিন, যার মূল্য প্রায় 4 কোটি টাকা। খালেক চৌধুরীকে হত্যার হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। এই অবস্থায় তারা ওই যে মার্কেটটা সম্পূর্ণ বেআইনিভাবে এবং সন্ত্রাসী কায়দায় এই মার্কেটটা দখল করে নেয়। সাইজুদ্দিনের অপকর্মে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপি নেতা ডাক্তার মাজহারুল আলম। বিএনপি আকাশ পরিমাণ উচ্চতার একটা দল, এদের বিচ্ছিন্ন কতিপয় লোকের জন্য যদি কোনো বিএনপির এই সমস্ত দুর্নাম করতে চায়, আমাদের হাইকমান্ড সরাসরি সে সমস্ত ব্যাপারে অ্যাকশন নিতেছেন। এবং অভিযোগের বিষয়ে জানতে সাইজুদ্দিন আহমেদের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। টেলিফোনে বলেন কোর্টে গিয়ে খোঁজ নেন, স্পটে গিয়ে দেখেন। পরে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে বলেন তিনি। তারা বাড়ি ছাড়া করছেন, বনের জমি দখল করছেন, এরকম অভিযোগ আসছে আর কি। বনে যায় জিজ্ঞেস করেন, ফরেস্ট অফিসে জিজ্ঞেস করেন ভাই, ওরা আপনি আদালতে যে খবর নেন। আলিম ভাই আপনাদেরকে কালকে একটু খুঁজছিল, বুঝতে পারছেন? আমরা তো আপনাদের ট্রেস করতে পারতেছিলাম না। আপনার নিজের বক্তব্যটা বলেন। আমি তো বললামই, ওইখানে বক্তব্য শুনেন, আমার বক্তব্য আমি বলছি, আমার যেটা বক্তব্য ভাই। সাইজুদ্দিনের অপকর্ম বন্ধে দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে নিহত হয়েছে আরেক কিশোর। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন এলাকাবাসী। আরো জানাচ্ছেন এনআই নাহিদ।
আমি এরকম বিচার না পাই তাহলে হইতেই থাকবে, এগুলা হইতেই থাকবে। মা বোনের আহাজারিতে ভারী নগরীর হাজারীবাগের 10 নং গলির এ বাড়ি। এইসব দুই একটা যদি মহিলা বাইরেই তো। পরিবারের ছোট সন্তান 17 বছর বয়সী শান্তকে হারিয়ে স্বজনদের হৃদয় বিদারক এ কান্না। হাজার হাজার মানুষ থাকে, কিছু মানুষ কি এই শিশু বাচ্চার জন্য বাড়িতে পারতো না? বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে গুরুতর আহত শান্ত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারীবাগের নতুন রাস্তার চাঁদপুর গলির গিয়াসউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া শুকুর তার আরও 2 কিশোর সহযোগী মিলে সাইকেল চুরির ঘটনা দেখে ফেলায় শান্তর বুকের বাপাশে ছুরিকাঘাত করে। আমরা ঢোকার পরে ওরা গেট লাগা দেওয়ার পরেই আমাদেরকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। পরে আমরা বাঁচাইতে, মানে আমার বন্ধু যাকে মেরা ফেলছে ওকে বাঁচাইতে গেছি, পরে আমাকে ওই যে আহত করছে আর কি। চাক্কু নিয়ে ওই আমার বন্ধুকে একটা পার দিল, এখানে পার দিল যে আমার বন্ধুর ফুসফুসে, জানা মতো ফুসফুসে খোঁচা লাগছে, তার জন্য আমার বন্ধু মারা গেছে। এ সময় ছেলেহারা বাবা মা শান্তর হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেন। সবার সামনেই তো মারা হয়েছে, অনেকের সামনেই তো মারা হয়েছে, অনেকেই তো দেখছে মারতে। আমরা তো এখানে ছিলাম না, বাড়ি চাই না, কিছু চাই না, আর আমার ছেলেরা দিতে পারবে না। আমি অবশ্যই ওনাদের ফাঁসি চাই, যে করছে, আমি কারোরে মাফ করতে চাই না। আমার ছেলেরা যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই। এদিকে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সার্বিকভাবে অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সেনা অভিযান চান এলাকাবাসী। পুলিশ প্রশাসন আইসা চেক করুক, একটা আইডি কার্ড দেখাইতে পারবে না, বাড়িওয়ালাও দেখাইতে পারবে না যে তার কাছে কোন আইডি কার্ডের ফটোকপি আছে। সেনাবাহিনী আসুক, আইসা তারা দেখুক, ওই জায়গাটা খুব নিরিবিলি এলাকা, ওইখানে মানুষের খালি আমার না আর আমার ভাইয়েরও না, আর অনেক মানুষের চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একান্তভাবে আর কি অনুরোধ থাকবে, যাতে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী আপনারা যাতে এটার অ্যাকশনে যান। হাজারীবাগ থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার জিসানুল হক। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী মহানগর বিএনপিতে গত কয়েক বছর ধরেই নেতাদের মধ্যে অনৈক্য ও বিভাজন থাকলেও 5 আগস্টের পর তা আরও প্রকাশ্যে এসেছে। মহানগরে বিএনপির নেই নিয়মিত কমিটি। সম্প্রতি আহ্বায়ক কমিটির 2 পক্ষ পাল্টাপাল্টি থানা কমিটি দিয়েছে। এতে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নগর নেতাদের দ্বন্দ্ব মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাকে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। 2021 সালের বুলবুল মিলন কমিটি বিলুপ্ত করে এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদকে সদস্য সচিব করে মহানগর কমিটি ঘোষণা করে কেন্দ্র। এই কমিটি নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সফলতা পেলেও নগরের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারেনি বলে অভিযোগ দলীয় নেতাকর্মীদের। তবে আহ্বায়ক কমিটির নেতাদের দাবি, দলটির সিনিয়র নেতারা সহযোগিতা না করে উল্টো এই কমিটিকে ব্যর্থ করতে চালিয়েছেন নানা কৌশল। কিছু সিনিয়র নেতা তারা করছে তার ইমেজ হয়তো সংকটের জন্য। আমাদের কমিটিকে বিভিন্নভাবে আমাদের কেন্দ্রের কিছু লোক আছে তাদের সঙ্গে জড়িত, ওরা চেষ্টা যে কমিটিটা ডিফল্ট করুক, তার সেরকম কমিটি ডিফল্ট করুক, আমরা যেভাবে একটা কমিটি নিয়ে নিতে পারি। কমিটি ঘোষণার কয়েকদিন পর থেকেই আহ্বায়ক কমিটির 4 সদস্য আলাদা কর্মসূচি পালন করছেন। জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের কর্মসূচিতে মাঠে দেখা গেছে মিনু মিলনকে। তারা বলছেন, কয়েকজন নেতার সংগঠন বিরোধী কাজের প্রতিবাদে তাদের অবস্থান। কেউ কিছু আছে উচ্ছিষ্ট, তারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছে, তাদেরকে আমরা দলের নেতা বা কর্মী হিসেবে গণ্য করি না। এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বলে দিয়েছে, ইতিমধ্যে দেশে 500 জনের মতো বহিষ্কার হয়ে গেছে। রাশিয়া থেকেও অনেকে বহিষ্কার হয়ে যাবে। দলিল অফিসেও যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সেখানে তাদেরকে বসিয়েছে, তাদেরকেই আবার যদি তারা 17 বছর যারা ভোগ করলো তাদেরকেই যদি আবার ভোগে আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের দলের লোকজন, তাহলে এই কমিটির সাথে তো সাধারণ কর্মী, আমরা একদম সাধারণ কর্মী, তৃণমূল পর্যায়ের কর্মী, আমরা থাকতে পারি না। গত 3 বছরে 2 পক্ষের দ্বন্দ্ব না মেটাই সমঝোতায় এবার দায়িত্ব নিয়েছে কেন্দ্র। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালামকে দায়িত্ব দেয়া হয়েছে এ সমস্যার সমাধানের। ইতিমধ্যে এদের সাথে মিটিং করছি, ঢাকা ও মহানগর জেলা, এবং একসাথে যাতে কাজ করতে পারে সেটার জন্য, প্লাস যাতে সবাই মিলেমিশে মানে ইউনিট গুলো গঠন করতে পারে, তারপর সম্মেলনটা যাতে করতে পারি, এটার জন্য সবাই যৌথভাবে যাতে কাজ করে সেটার জন্য আমরা চেষ্টা করছি। আগামী 18 ও 19 নভেম্বর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজশাহী সফর ঘিরে দুপক্ষই নিয়েছে আলাদা প্রস্তুতি। তার আগেই বিদ্যমান দ্বন্দ্ব মেটাতে চান কেন্দ্রীয় এই নেতা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত মাবিয়া আক্তার ও 2 সহযোগীকে গ্রেফতারের পর রহস্য উন্মোচন করে পুলিশ। তারা জানায় ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ায় ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। বগুড়ার প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ছেলের হাতে মা হত্যার ঘটনা চাঞ্চল্য তৈরি করে সারা দেশে, নাড়া দেয় হৃদয়ে। রোববার বিকেলে দুধচাচিয়ার জয়পুর পাড়ার নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা। এর 2 দিন পর মঙ্গলবার ছেলে সাদ ইবনে আজিজারকে গ্রেপ্তারের পর র্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রেমে বাধা ও হাত খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল। পরে বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এতেই মেলে চাঞ্চল্যকর তথ্য। রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করে সাদ। পরে সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে হত্যার রহস্যের জট। পুলিশ জানায়, ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেয়ায় হত্যার শিকার হন সালমা। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার 2 সহযোগী মোসলেম ও সুমনকে। আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় মুঠোফোন, রাউটার ও বাড়ির চাবি। প্রকৃত অপরাধীর যথাযথ শাস্তি হওয়ার পাশাপাশি র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় সাদ ইবনে আজিজের স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে হত্যা করেছে আরেক বন্ধু। শুক্রবার রাতে উপজেলার আজমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রামধন নগর দক্ষিণ পাড়ার বাসিন্দা স্বপন নিহত স্বাধীনের কাছে টাকা পাওনা ছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় আজমপুর নার্সারির সামনে তাদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় স্বপনের পক্ষে 4-5 যুবক স্বাধীনকে মারধর করে। এক পর্যায়ে স্বপন ধারালো ছুরি দিয়ে স্বাধীনের পেটে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশিম জানান, তারা দুজনেই ছুরি ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলাও রয়েছে। সপ্তাহের ব্যবধানে ভোলায় বেড়েছে সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন সহ বেশিরভাগ সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় নিত্যপণ্যের বাজারের এখনকার কি পরিস্থিতি জানাবেন? তো যেমনটি বলছিলেন আপনি, যে সপ্তাহের ব্যবধানে যে নিত্যপণ্যের দরদাম বেড়েছে, বিশেষ করে আলুর দাম অনেকটা বৃদ্ধির দিকে। আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে এবং পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। পেঁয়াজও কিন্তু বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে এবং একই সাথে রসুনের দামও অনেকটা বাড়তির দিকে, বলা যায় আকাশ ছোঁয়া। কেজি প্রতি রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে কিন্তু 220 টাকা। যদি একটু ক্যামেরার মাধ্যমে বাজারের চিত্র দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে কিন্তু পর্যাপ্ত কিন্তু সরবরাহ রয়েছে সবজি সহ, বিশেষ করে শীতকালীন সবজি সহ নিত্যপণ্য সরবরাহ রয়েছে। ক্রেতা বিক্রেতাদেরও সমাগম রয়েছে, কিন্তু দরদাম নিয়ে কিন্তু ক্রেতাদের অভিযোগের শেষ নেই। চালের দাম কিন্তু বেড়েছে, সব ধরনের চাল কিন্তু আজকের বাজারে 2 থেকে 5 টাকা বেড়েছে এবং একই সাথে 10 টাকা কিন্তু বেড়েছে চিনি গুঁড়া চালের দাম, এমনটি ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন। এবং আমরা জেনেছি যে সয়াবিন তেল, যেটি খোলা সয়াবিন তেল, সেটি কিন্তু সপ্তাহের ব্যবধানে 5 টাকা বেড়েছে। 185 টাকার সয়াবিন তেল কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে 190 টাকা এবং একই সাথে যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেই সয়াবিন তেলও কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু ব্যবসায়ীরা করছেন। এবং আমরা ঘুরেছি মাছের বাজারে, মাছের বাজারে সবচেয়ে যে মাছটির দাম এগিয়ে রয়েছে দামের দিক দিয়ে, সেটি হচ্ছে ইলিশের দাম। তো ভোক্তারা ভেবেছিল, যেহেতু দীর্ঘদিন পর মাছ ধরা শুরু হয়েছে, ইলিশ ধরা শুরু হয়েছে, ভেবেছিলেন যে তারা নাগালের মধ্যে ইলিশ কিনতে পারবেন, কিন্তু ইলিশ আজকের বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা পর্যন্ত প্রকার ভেদে দরদাম। তবে আমরা দেখেছি মাংসের বাজারে, গরু এবং খাসির মাংসের বাজারে কিন্তু স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
তো এই যখন অবস্থা, যেহেতু নিত্যপণ্যের দরদাম নাগালের মধ্যে থাকছে না, তো সেই হিসেবে ক্রেতাদের দাবি একটাই, তারা বলছিল যে নিত্যপণ্যের দরদাম এবং ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে সেটি ভাঙতে হলে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের যে অভিযান সেটি কিন্তু তারা জোরালো দাবি জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে আজকের নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে আসি স্টুডিওতে তোয়ার কাছে। তোয়া, আপনাকে ধন্যবাদ।